এটা কি একটা বস্তু উৎস? এভাবে উৎসটা রাখা আছে, দেখতে পাচ্ছ তোমরা, সবাই দেখতে পাচ্ছ তোমরা। এবার এটা কি আমার হাত, এই হাত কি একটা বস্তু? এটা উৎস, হ্যাঁ না বলো? এই উৎসর কাছে যদি আমার যায় ছায়ার পরিমাণ, আর দূরে গেলে ছায়ার পরিমাণ লক্ষ্য করো। দেখো তাহলে আমি যখন উৎসের কাছে যাচ্ছি, দেখো তো ছায়ার পরিমাণটা কি হচ্ছে, বাড়ছে না কমছে? কোথায় কমছে? এলা উৎস থেকে দূরে গেলাম, কমলো না বাড়লো ছায়া? না। সাইজ বলো, সাইজ বলো, বাড়ছে না কমছে? এবার সাইজ কমছে। তাহলে আজকে আমরা পড়াবো যেটা হচ্ছে আলো, ক্লাস 7 আলো অধ্যায়। পিপিটি বা আমরা যেমন স্লাইড বানাই, আমি খুব তাড়াহুড়োতে বানাতে পারিনি আজকে, তো যাই হোক যতটা পারবো চেষ্টা করব ছবি এঁকে বুঝিয়ে দেওয়ার। আমরা গত ক্লাসে আলো অধ্যায়টা পূর্বভাবে সম্পূর্ণভাবে রিডিং পড়ে নিয়েছিলাম, বোধহয় বর্ণালী পাঠটা শুধু বাকি ছিল বোধহয়, নাকি ওইটাই? ওটা বলেছিলাম তোমাদেরকে একটু পড়ে নিতে বাড়িতে, আমরা মনে করবো যে তোমরা পড়ে নিয়েছো, ঠিক আছে? তো আমরা প্রথমে একটা বই আছে এক্সট্রা তোমাদের কাছে, ও দিয়েছো বই, তো বইয়ের হেল্প নিয়ে পড়াচ্ছি, যে বইয়ে যা যা আছে পরপর তোমাদের, যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে প্রথমেই আমরা দেখতে পাই যে যেমন ধরো কিছু কিছু বস্তু আছে, তুমি যদি গ্রামাঞ্চলে কখনো যাও তখন দেখবে জোনাকি, বিশেষ করে জোনাকি এক প্রকারের পতঙ্গ হয়, যে কি করে না তো রাতের বেলায় আলো দেয়। এমন একটা কীট বা পতঙ্গ জোনাকি আলো দেয়। যদি আমরা দেখি সূর্য রাতের বেলায় আলো দেয়, বিভিন্ন নক্ষত্র, সূর্য দিনের বেলায় সরি, নক্ষত্র রাত্রে বেলায় কি করে আলো দেয়। তাহলে এই সমস্ত বস্তু আমাদের কি করছে, আলো দিচ্ছে। এবং এই বস্তুগুলোর মধ্যে নিজের বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের নিজস্ব আলো আছে। তাই এই সমস্ত বস্তুদেরকে আমরা বলবো সপ্রভ বস্তু। সপ্রভ মানে কি, যাদের নিজস্ব আলো আছে, যারা আলো দেয়। এটা টিউবলাইট, এর নিজস্ব আলো আছে, এ আলো দিচ্ছে, সপ্রভ বস্তু। কিন্তু আমার এই হাতে যে পেনটা আছে, এটার মধ্যে নিজস্ব কোনো আলোই নাই, অপ্রভ। যেমন কাঠ অপ্রভ বস্তু। তাহলে আমরা এখানে আলোচনা করতে চাইছিলাম আলোক উৎস সম্বন্ধে। আলোক উৎস কাকে বলে না, তো যেখান থেকে আলো পাওয়া যায় এমন একটা জায়গা, সেখান থেকে বলছি আমরা আলোক উৎস। তাহলে আলোক উৎস মানে যেখান থেকে আলো পাওয়া যায়। এবার আলোক উৎসকে প্রথমে তুমি ভাবতে পারো ছোটভাবে বিন্দু উৎস। কি হতে পারে বলতো? বিন্দু উৎস। বিন্দু উৎস কাকে বলে না, তো যদি উৎসটা বিন্দু হয়, পয়েন্ট, যেমন ধরো যে এইটা হচ্ছে একটা বিন্দু, এখান থেকে যদি আলো বেরিয়ে আসে তাহলে এটাকে বলবে তুমি বিন্দু উৎস। তাহলে বিন্দু উৎস কাকে বলে না, তো এমন একটা উৎস যেখান থেকে বিন্দু আকারে বা বিন্দু বিন্দু থেকে আলো আসছে। বলো? হ্যাঁ, লেজার মতো। তাহলে বিন্দু উৎস হতে পারে। তাহলে বিন্দু উৎস একটা পয়েন্ট যেখান থেকে আলো আসছে, বিন্দু। আর একটা কি হয় বলতো? বিস্তৃত। বিস্তৃত মানে যেটা আকারে বড়। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো মোমবাতি, নাকি? যেমন ধরো মোমবাতির শিখা, দেখো এটা একটা বড় বস্তু, বিস্তৃত বস্তু। যেমন ধরো টিউবলাইট, গাড়ির হেডলাইট, ঠিক আছে নাও না গাড়ির হেডলাইট। তাহলে এই সমস্ত জায়গা থেকে যে আলো পাওয়া যায়, অর্থাৎ এই আলোক উৎসগুলোর আকার বড় হয়, তাই এদেরকে কি বলছি আমরা? বিস্তৃত উৎস। তাহলে আলোক উৎসকে কিভাবে ভাগ করলাম? বিন্দু উৎস। যে সমস্ত উৎস বিন্দু আকারের হয় তাদেরকে কি বলছি? বিন্দু উৎস। আর যে সমস্ত আকারের আলোর উৎসগুলো বড় হয় তাদেরকে কি বলছি? যাক বিস্তৃত উৎস। যেমন ধরো বিন্দু উৎস লেজার লাইট হতে পারে, একটা ছোট্ট পয়েন্ট। আবার দেখো বিস্তৃত উৎস কোনগুলো হবে? মোমবাতির শিখা, যেমন তো গাড়ির হেডলাইট, টিউবলাইট, এগুলো সব হচ্ছে বিস্তৃত উৎস। তাহলে আলোক উৎস এভাবে দু প্রকার ভাগ করা যায়। তাছাড়াও আলোক উৎসকে আরো দুভাগে ভাগ করবো। একটা হচ্ছে সপ্রভ। সপ্রভ বস্তু কাদের বলা হয়? যাদের নিজস্ব আলো আছে। যাদের নিজস্ব আলো আছে তাদেরকে কি বলা হয়? সপ্রভ বস্তু। যাদের নিজস্ব আলো আছে, তো যাদের নিজস্ব আলো আছে তাদেরকে বলা হয় সপ্রভ বস্তু। যাদের নিজস্ব আলো নেই তাদেরকে কি বলা হয়? অপ্রভ বস্তু। তাহলে সপ্রভ আর অপ্রভ
স্বপ্রভ কাকে বলা হয়? যাদের নিজস্ব আলো আছে তাদেরকে বলা হয় স্বপ্রভ। অপ্রভ বস্তু কাদের বলা হয়? যাদের নিজস্ব আলো নেই। স্বপ্রভ যাদের নিজস্ব আলো আছে, অপ্রভ যাদের নিজস্ব আলো নেই। তাহলে স্বপ্রভ বস্তু নিজস্ব আলো আছে, অপ্রভ নিজস্ব আলো নেই। স্বপ্রভ নিজস্ব আলো আছে, অপ্রভ আলো নেই। যেমন ধরো আমরা যদি বলি কেরোসিনের লম্ফ, কেরোসিনের লম্ফ এটা কি হবে? স্বপ্রভ না অপ্রভ? স্যার স্বপ্রভ, কারণ নিজে নিজে আলো দেয় কেরোসিন লম্ফ। কিন্তু তোমাকে যদি আমি পেন্সিলের কথা বলি, পেন্সিল, তাহলে এটা নিশ্চয়ই কি হবে? অপ্রভ। অপ্রভ, কারণ এর নিজের কোনো আলো নাই, অপ্রভ বস্তু। তাহলে পেন্সিল, কাঠ এগুলো সব হবে অপ্রভ বা কুপ্রভ বস্তু। আর যাদের নিজস্ব আলো আছে তাদেরকে কি বলবো আমি? স্বপ্রভ বস্তু। তাহলে আলোক উৎস ক প্রকারের হলো? 4 প্রকারের। বিন্দু উৎস, বিস্তৃত উৎস, আর কি হলো? স্বপ্রভ আর টোটাল ক প্রকারের হলো? 4 প্রকার। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই হলো আমাদের আলোক উৎস সম্বন্ধে ধারণা। এখন আলোক উৎসর মধ্য থেকে আলো যে আমাদেরকে পাঠায় কোনো কিছু, সূর্য আমাদেরকে কি পাঠাচ্ছে? আলো পাঠাচ্ছে। এবারে যে আলোটা আসে না, সেটা রশ্মি গুচ্ছ আকারে আসে। তাহলে আলো যেটা আসে সেটা রশ্মি গুচ্ছ আকারে আসে। রশ্মি কি? উদাহরণ দিচ্ছি। যেমন ধরো আমি এখানে কি করলাম, একটা টর্চ আছে, ধরো টর্চ, এই টর্চ থেকে আলো যাচ্ছে, হ্যাঁ না বলো? এই যে আলোগুলো যাচ্ছে আমরা তাদেরকে একটা কাল্পনিক রেখা দিয়ে টানি, এই রেখা, এই রেখাগুলোকে আমরা কি বলছি? রশ্মি। স্যার এটা কি রশ্মি? না, এটা রশ্মি নয়। আপনি দেখুন এঁকেছেন, এটার সাথে এটা পার্থক্য কি স্যার? এখানে দেখো একটা তীর দিয়েছি, তাহলে এইটা হচ্ছে রশ্মি, অর্থাৎ কাল্পনিক রেখা দ্বারা আলোর গতিপথকে প্রকাশ করাকে বলা হয় রশ্মি। একটা কাল্পনিক রেখা যার দ্বারা আমরা আলোর গতিপথকে কি করছি? প্রকাশ করছি। এইভাবে আলো যাচ্ছে আমরা দেখছি, এটাকে রশ্মি বলছি। একটা সিঙ্গেল রশ্মি, একটি মাত্র রশ্মি কোনো জায়গায় অস্তিত্বই নাই। কি বললাম? একটি মাত্র রশ্মির কোনো অস্তিত্ব নেই। একটি রশ্মির কোনো অস্তিত্ব নেই ভাই, একটি রশ্মির কোনো অস্তিত্ব নেই, একটি রশ্মির কোনো অস্তিত্ব নেই। তুমি একটা দেখছো, অনেকগুলোর মধ্যে আছে, তোমার মনে হচ্ছে একটা, অনেক অনেক, একটা না। তাহলে পরে একটি মাত্র রশ্মির কোনো অস্তিত্ব নয়। যেমন ও যেমন বললো যে স্যার ম্যাগনিফাইং গ্লাস, তাহলে ধরো এটা হচ্ছে একটা ম্যাগনিফাইং গ্লাস। এবার এই ম্যাগনিফাইং গ্লাসে অনেক রশ্মি আসছে এবং রশ্মিগুলো এক জায়গায় এসে মিলিত হয়ে যাচ্ছে। এই তোমার মনে হচ্ছে সেটা একটা, কিন্তু একটা নয় তো, অনেকগুলো রশ্মি আছে, চোখে দেখতেই পাচ্ছ না। তাহলে অ্যাকচুয়ালি অনেকগুলো রশ্মি সব জায়গায় থাকে, একে বলা হয় রশ্মি গুচ্ছ। কি বলা হয়? তাহলে নিশ্চয়ই এটাকে কি বলবা তুমি? রশ্মি। এটাকে নিশ্চয়ই কি বলবা তুমি? রশ্মি গুচ্ছ। এটাকে নিশ্চয়ই বলবা রশ্মি গুচ্ছ। তাহলে একটি মাত্র রশ্মির কোনো জায়গায় অস্তিত্ব নাই, যখনই রশ্মি থাকবে অনেকগুলো রশ্মি থাকবে, এগুলোকে কি বলবো আমরা? রশ্মি গুচ্ছ। এবার এই রশ্মি গুচ্ছগুলো যদি একটা বিন্দু গামী হয়, অর্থাৎ একটা বিন্দুর দিকে এসে মিলিত হচ্ছে, এরকম দেখতে পাচ্ছ ব্যাপারটা, একটা বিন্দু এসছে মিলিত হচ্ছে, এদেরকে বলা হয় অভিসারী রশ্মিগুচ্ছ। কি বলা হয়? তাহলে অভিসারী রশ্মিগুচ্ছ কাকে বলে? না তো যে রশ্মিগুচ্ছগুলো একটা বিন্দুর দিকে যাচ্ছে, একটা বিন্দুর দিকে যাচ্ছে, একটা বিন্দুর দিকে যাচ্ছে, এইরকম রশ্মিগুচ্ছকে কি বলবো? অভিসারী রশ্মিগুচ্ছ। হ্যাঁ ভাই, তাহলে এটাও কি হবে? অভিসারী রশ্মিগুচ্ছ হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আর একটা বিন্দু থেকে রশ্মিগুলো যদি বাইরে চলে যায়, বাইরে যাচ্ছে, দেখো রশ্মিগুলো বাইরে যাচ্ছে, এটাকে কি বলবো তাহলে বলো তো? অপসারী রশ্মিগুচ্ছ। তাহলে অভিসারী রশ্মিগুচ্ছ কি হবে? না তো একটা বিন্দুতে যদি সব রশ্মিগুলো এসে মিলিত হয়, অভিসারী রশ্মিগুচ্ছ। একটা বিন্দু থেকে রশ্মিগুলো বেরিয়ে যাচ্ছে, বাইরে বাইরে বেরোচ্ছে, কি রশ্মি হবে? অপসারী রশ্মিগুচ্ছ। আর রশ্মিগুলো যদি পরস্পর সমান্তরাল হয়, তাকে কি বলবা তুমি? সমান্তরাল রশ্মিগুচ্ছ। তাহলে রশ্মিগুচ্ছ সম্বন্ধে বুঝলাম। তাহলে ক রকমের রশ্মিগুচ্ছ আমরা পেলাম এখানে? একটা হচ্ছে অভিসারী, একটা হচ্ছে অপসারী, একটা হচ্ছে সমান্তরাল। তাহলে সমান্তরাল রশ্মির কি উদাহরণ হতে পারে? যেমন ধরো, হ্যাঁ টর্চ হবে, যেমন ধরো সূর্য, সূর্য থেকে যে রশ্মিগুলো আসে সেগুলো অনেক দূর থেকে আসে, অনেক দূর থেকে আসা রশ্মিগুচ্ছগুলো হবে সমান্তরাল রশ্মিগুচ্ছ। অনেক দূর থেকে আসা রশ্মিগুচ্ছগুলো হবে সব সমান্তরাল রশ্মিগুচ্ছ। যেমন ধরো একটা মোমবাতি বা একটা বিন্দু, একটা বিন্দু থেকে নির্গত হওয়া রশ্মিগুচ্ছ সমান্তরাল নয়, কিন্তু রশ্মিটা যদি অনেক দূর থেকে আসে,
সেগুলো সব অসীম দূরত্ব থেকে আসা রশ্মিগুলোকে আমরা বলি সমান্তরাল রশ্মিগুচ্ছ। তার মানে অনেক দূর থেকে যদি কোনো রশ্মি আসে সেগুলোকে আমরা কি বলি? সমান্তরাল রশ্মিগুচ্ছ। কোনো একটা বিন্দু থেকে রশ্মিটা যখন চারিদিকে এরকম ভাবে বেরোচ্ছে, একটা বিন্দু থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে অপসারী, একটা বিন্দুতে মিলিত হচ্ছে কি হবে? অভিসারী। সমান্তরাল কি হবে? সমান্তরাল রশ্মিগুচ্ছ। তাহলে রশ্মিগুচ্ছ ক রকমের হলো বুঝাতে পারলাম নিশ্চয়? ক্লিয়ার হলো? তাহলে আলোক রশ্মিগুচ্ছ এই সম্বন্ধে কি পুরো ধারণাটা ক্লিয়ার হলো তোমাদের? পুরো জিনিসটা বুঝতে পারলাম? তাহলে সপ্রভ বস্তু, অপ্রভ বস্তু, স্বচ্ছ বস্তু এগুলো বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? এবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে আলোক রশ্মি চলাচল করে, কোনো কোনো ক্ষেত্রে যদি লেজার লাইট দিয়ে দেখা যায় না, কিন্তু ধোঁয়া দিয়ে দিলে লেজার লাইটটাকে বোঝা যায়। তাহলে আলো যে মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে বা আলো, সেটা অ্যাকচুয়ালি আলোকীয় মাধ্যম বলা হয়। এবার সব মাধ্যমের মধ্য দিয়ে যে আলো চলাচল করতে পারবেই তার কোনো মানে নাই। সেজন্য আলো কোনো কোনো মাধ্যমে চলাচল করতে পারে, কোনো কোনো মাধ্যমে চলাচল করতে পারে না। আলো কোনো মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে, কোনো মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে না। তাহলে আলো যে মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে তাকে বলা হয় স্বচ্ছ মাধ্যম। আলো যে মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে না তাকে বলা হয় অস্বচ্ছ মাধ্যম। তাহলে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে তাকে কি বলা হয়? স্বচ্ছ মাধ্যম। যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে কি বলা হয়? অস্বচ্ছ মাধ্যম। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো এটা একটা কাঁচ, এটা একটা কাঁচ। এবার আলো যখন এই দিক থেকে এদিকে যাচ্ছে, ভাবো একটা আলো যাচ্ছে এই, তাহলে আলোটা কি এই দিক থেকে এইদিকে যখন যাচ্ছে, এটা বায়ু, তাহলে বায়ুতে আলো চলাচল করতে পারছে, তাহলে বায়ু কি স্বচ্ছ মাধ্যম? হ্যাঁ স্যার, কারণ বায়ুর মধ্যে আলো চলাচল করতে পারছে। এবার আলো যখন বায়ু থেকে কাঁচে প্রবেশ করবে, আলো কি বায়ু থেকে কাঁচে প্রবেশ করতে পারবে? হ্যাঁ স্যার পারবে। তো যখনই সে কাঁচে প্রবেশ করতে পারবে তার মানে সে কি হবে? কাঁচটাও একটা স্বচ্ছ মাধ্যম। আবার কাঁচ থেকে বাইরে বেরিয়ে যাবে, তাহলে এইভাবে চলবে। এবার কাঁচের বদলে ধরো তুমি কাঠ নিয়েছো, কাঠ, শক্ত কাঠ একটা, যেমন আমাদের এই টেবিল বেঞ্চ আছে। এবার আলো কি হচ্ছে? এইখানে এসে পড়ছে। এবার বলো তো আলো কি আর ভেতরে ঢুকতে পারবে? তাহলে এটা কি মাধ্যম হবে স্যার? তাহলে আলো যে মাধ্যমে চলাচল করতে পারে তাকে কি বলবো? স্বচ্ছ মাধ্যম। যেমন বায়ু মাধ্যম, জল মাধ্যম, কাঁচ মাধ্যম, এগুলো কি মাধ্যম হবে? স্বচ্ছ মাধ্যম। তাহলে স্বচ্ছ মানে আলো যে মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারবে তাকে কি বলবা তুমি? স্বচ্ছ মাধ্যম। আর যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারবে না তাকে কি বলবা তুমি? অস্বচ্ছ মাধ্যম। তাহলে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারবে স্বচ্ছ মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারবে না অস্বচ্ছ মাধ্যম। ক্লিয়ার হয়েছে? স্বচ্ছ অস্বচ্ছ গল্প ক্লিয়ার হলো? এবার আমরা যদি একটা কাগজ নিই, এবার একটা কাগজ দেখবে অনেক সময় তেল টেল লেগে গেলে পরে এই জায়গাটা এমন হয় যে আলোটা হালকা হালকা এর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে, কিন্তু এটার মধ্যে দিয়ে পারছে না, এইটুকু পারছে যেখানে তেল লেগে গেছে। তাহলে তৈলাক্ত কাগজ, তৈলাক্ত কাগজ, ধরো এটা একটা তৈলাক্ত কাগজ, তাহলে ধরো এখানে সব রশ্মি যাচ্ছে কিন্তু দু একটা রশ্মির মধ্যে দিয়ে বেরোতে পারছে, পুরো রশ্মি যেতে পারছে না। তাহলে এটা অস্বচ্ছ মাধ্যম? না স্যার। এটা কি স্বচ্ছ মাধ্যম? না স্যার। সেজন্য এটাকে বলা হলো ঈষৎ তৈলাক্ত কাগজ, ঈষৎ স্বচ্ছ। ঈষৎ স্বচ্ছ মানে কি? হালকা স্বচ্ছ। যেমন দেখবে বাথরুমে অনেক সময় ঘষা কাঁচ লাগায়, বা আমাদের যে জানলায় কাঁচ লাগানো আছে এগুলো ঘষা কাঁচ, যেমন আমাদের দরজায় যে কাঁচ লাগানো আছে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, আমি সব দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের উইন্ডো বা জানলাতে যে কাঁচ আছে সেই কাঁচটা কিন্তু অর্ধ স্বচ্ছ, ঈষৎ স্বচ্ছ। কেন? ওই দিক দিয়ে আলো আছে কিন্তু সম্পূর্ণ আলো ঢুকতে পারছে না। হ্যাঁ না বলো? সেই জন্য জানলার পাশে কে দাঁড়িয়ে আছে আমাকে যদি দেখতে হয় আমি দেখতে পাবো না, কিন্তু দরজার ওখানে কে দাঁড়িয়েছে আমি দেখতে পাবো, কারণ এটা হচ্ছে স্বচ্ছ। তাহলে এই হলো স্বচ্ছ, ঈষৎ স্বচ্ছ আর অস্বচ্ছ। তাহলে স্বচ্ছ মাধ্যম কাকে বলে? যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে তাকে কি বলা হয়? স্বচ্ছ মাধ্যম। যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না অস্বচ্ছ মাধ্যম। আর তৈলাক্ত কাগজ হচ্ছে কি? ঈষৎ স্বচ্ছ, এর মধ্যে আলো পার্শিয়াল, মানে মানে হালকা অল্প পরিমাণ আলো যেতে পারে, পার্শিয়ালি, খুব অল্প। একে কি বলছি আমরা? না তো স্যার, ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তাহলে প্রথমে আমরা কি পড়লাম? আলোক উৎস, যার মধ্য দিয়ে আলো অল্প পরিমাণ যেতে পারে, সম্পূর্ণ যেতে পারে না। ঠিক আছে?
তাহলে আর প্রথমে আমরা কি বললাম, আলোক উৎস নাকি রে, একটা কি বললাম বিন্দু উৎস, একটা কি বললাম বিস্তৃত উৎস, আর একটা কি বললাম স্বপ্রভ অপ্রভ। আর এখন কি বলছি আমরা, স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম। এবার পড়বো আমরা আলোর সরল রৈখিক গতি। ক্লিয়ার? একটু তাড়াতাড়ি করবে মনে হয়। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। এবার আমরা যদি একটা ঘটনা দেখি, ধরো এখানে একটা মোমবাতি রেখেছি আমি, একটা মোমবাতি। এবার আমি এখানে একটা শুধুমাত্র পুরোটা ঢেকে দিয়েছি, একটা সরু নল নিয়েছি। এবার এখানে যদি আমি চোখ রাখি, এখানে যদি চোখ রাখি, তাহলে কি আমি দেখতে পাবো মোমবাতির শিখাটাকে? হ্যাঁ স্যার। হাত তুলতে হবে না, শোনো। তাহলে আলোটা কি হচ্ছে, সরল রেখা বরাবর দেখো এইভাবে চলে যাচ্ছে। হ্যাঁ না না বলো? অবভিয়াসলি স্যার যাচ্ছে। এবার ধরো আমি যদি সেম জায়গায় আর একটা মোমবাতিকে প্লেস করি, ধরো আর একটা মোমবাতি দিলাম, আর এখানে এরকম ঢাকা দিলাম, কিন্তু আমি কি করলাম, আমি করলামটা কি না, তো এই ঠিক আছে, এরকম করলাম, দিয়ে এবার আমি এখানে চোখ রাখছি, এখানে দেখা যাবে? কেন দেখা গেল না? তাহলে তোমার তো ধারণা হওয়া উচিত ছিল যে স্যার আলোটা এইভাবে গেল, দিয়ে এইভাবে বেঁকে গেল, এইটাই হবে না নাকি? হ্যাঁ না বলো? আলো সবসময় সরল রেখা বরাবর চলে, ভালো করে দেখো। তাহলে আলো এখানে গিয়ে থেমে গেল, হ্যাঁ না বলো? বাস, ও আর বেঁকে গেল না। তাহলে এখানে সরল রেখা গেল, আমি দেখতে পেলাম। এখানেও কি আলো সরল রেখায় চলছে? হ্যাঁ চলছে, বলেই তো এই দিকে আসছে না। আলো যদি বেঁকে যেত তাহলে আমার চোখ চলে আসতো। তার মানে এই দুটো পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে আলো সর্বদা কি হয়, সরল রেখা বরাবর চলে। তাহলে আমরা এখানে একটা কথা ধারণা রাখতে পারি যে আলো সর্বদা সরল রেখায় চলে। আলো সর্বদা সরল রেখায় চলে। আলো সর্বদা সরল রেখায় চলে, তার মানে যে আলো সরল রেখা বরাবর চলছে, এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়। ক্লিয়ার হলো? তাহলে এই সরল রেখায় চলছে আলো, তাহলে এটাকে কি বলছি, রশ্মি গুচ্ছ নাকি? রশ্মি গুচ্ছ ক রকমের পেলাম, বা রশ্মি ক রকমের পেলাম? 3 রকমের, সমান্তরাল, অভিসারী, অপসারী। সবার কি ক্লিয়ার হয়েছে? তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে আলো সর্বদা কি হয়, সরল রেখা বরাবর চলে। যেমন ধরো আমরা যদি এখানে কিছু রাখি, কোন একটা কিছু, আর আমি যদি এইখান থেকে সোজা দেখতে চাই, দেখতে পাবো? আমি যে এখান থেকে দেখতে পাবো না স্যার, ওখানে কি আছে আমি জানি না। বেসিনটাকে আমি দেখতে পাচ্ছি না, তার মানে বেসিন থেকে যে আলো যাচ্ছে, আলোটা সোজা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ না বলো? ও যদি বেঁকে আমার চোখে আসতো তাহলে আমি দেখতে পেতাম। হ্যাঁ না বলো? কার্ভ হতে পারতো, ভেরি গুড, কার্ভ হতে পারতো। বক্র পথ হলে পরে হতো নাকি? কিন্তু বক্রপথ হচ্ছে, তার মানে আলো বক্রপথে চলে না। এখন পর্যন্ত তোমরা জানবে, কিন্তু ভবিষ্যতে জানবে যে আলো একটু বেঁকে যেতে পারে, সেটা আমরা পরে শেখাবো, অসুবিধা নেই। ক্লিয়ার? এতদূর পর্যন্ত কি বোঝাতে পেরেছি আমি সবাইকে? এবার পড়বো প্রচ্ছায়া আর উপচ্ছায়া। তো এবার পড়বো আমরা প্রচ্ছায়া আর উপচ্ছায়া। প্রচ্ছায়া আর উপচ্ছায়া কাকে বলে? আমরা যদি কোনো একটা জায়গায় ধরো মোমবাতির শিখা রাখলাম, আর এখানে কোনো একটা বস্তু রাখলাম, তো দেখা যায় এই জায়গাটায় এই বস্তুর মতোই একটা ঘন অংশ সৃষ্টি হয়েছে, আর তার পাশে একটু হালকা হালকা ঘন বস্তু সৃষ্টি হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? এটাকে আমরা বলি ছায়া। যেমন আমরা বলতে পারি যে এই টিউবলাইটটা পড়ছে বলে আমার এই জায়গাটায় আলোটা এসে প্রতিফলিত হয়ে যাচ্ছে, এবং আমার এই অংশটা ব্লক হয়ে যাচ্ছে বলে এখানে কি তৈরি হচ্ছে, অন্ধকার। আমার বোর্ডে ছায়া পড়ছে, ভেরি গুড, ছায়া পড়ছে। তাহলে এগুলোকে আমরা ছায়া বলছি। তাহলে ছায়া কাকে বলে স্যার? ছায়া অ্যাকচুয়ালি কি? ছায়া হচ্ছে কি, কোনো বস্তুকে যদি কোনো একটা আলোক উৎসের সামনে রেখে দাও, তাহলে কোনো বস্তুর সামনে যদি কোনো একটা আলোক উৎস রেখে দাও, তাহলে বস্তুর পেছনে যে অন্ধকার অংশ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ছায়া।
তাহলে একটা অন্ধকার অংশের সৃষ্টি হচ্ছে, অন্ধকার অংশ, একেই আমরা কি বলছি স্যার? ছায়া। একটা অন্ধকার অংশ সৃষ্টি হচ্ছে। তাহলে কোন একটা বস্তু বা কোন একটা উৎসকে, কোন একটা আলোক উৎসকে কোন একটা বস্তুর সামনে রেখে দিলে তার বস্তুটার পেছনে একটা অন্ধকার অংশ সৃষ্টি হচ্ছে, তাকে বলা হয় ছায়া। এবার এই ছায়ার মধ্যে দেখা যায় একটা অংশ আছে সেটা খুব ঘন হয়, এটাকে বলা হয় প্রচ্ছায়া। হ্যাঁ না বল? আর সাইডটা কি একটু হালকা হয়, এটাকে কি বলে বলতো? আগের দিন পড়েছিলিস প্রচ্ছায়া। তাহলে প্রচ্ছায়া আর উপচ্ছায়া। তাহলে প্রচ্ছায়া জিনিসটা কি না, তো ছায়ার যে অংশটা খুব গাঢ় হয়, ঘন হয়, বেশি অন্ধকার যুক্ত হয়, তাকে কি বলা হয়? প্রচ্ছায়া। আর ছায়ার যে অংশটা হালকা হয় তাকে কি বলা হয়? উপচ্ছায়া। হ্যাঁ, যেমন ধরো আমি যদি এখানে আমরা একটা হাতের মতো একটা শেপ স্ট্রাকচার আঁকি, কথা মানে বলছি, ধরো এরকম টাইপের একটা হাতের মতো সাইজ নিলাম আমি, ধরো এইটা ধরো পুরো ছায়া, এটা পুরো অন্ধকার, কিন্তু এর সাইডে হালকা হালকা একটা গাঢ় অংশ থাকবে, হালকা হালকা, তাহলে এইটা হবে কি বলতো? প্রচ্ছায়া। হ্যাঁ না বলো? আর এটা কি হবে স্যার? তাহলে গাঢ় অংশটা হয় প্রচ্ছায়া, আর তার সাইডে সাইডে যেটা থাকে সেটাকে বলা হয় উপচ্ছায়া। তাহলে ছায়া উপচ্ছায়া সৃষ্টি করার উদ্দেশ্য কি, বা পারবো কি করে? স্যার এখানে একটা মোমবাতি রাখেন আর এখানে হাত দিয়ে দেন, ছায়া সৃষ্টি হয়ে যাবে। দেখো ছায়া সৃষ্টি হচ্ছে। হ্যাঁ না বলো? ধরো ছায়া, হাতের ছায়া দেখতে পাচ্ছ, সৃষ্টি হচ্ছে। তাহলে আমার আলো থেকে প্রতিফলিত এটা হচ্ছে ছায়া সৃষ্টি হচ্ছে। তো ছায়া সৃষ্টি কেন হয়? প্রচ্ছায়া সৃষ্টি কেন হয়? উপচ্ছায়া সৃষ্টি কেন হয়? মনে রাখবে, এই সব কিছু সৃষ্টি হয় আলো সরল রেখায় চলে বলে। তাহলে আলো সরল রেখায় চলে বলেই, আলো সরল রেখা চলে বলেই কি হয়? ছায়া সৃষ্টি হয়। তাহলে ছায়া সৃষ্টি হয় কারণ হচ্ছে আলো সরল রেখা বরাবর চলে। তাহলে আলো সরল রেখা বরাবর চললে পরে ছায়া সৃষ্টি হবে। এবার দেখো, ছায়ার যদি আমরা শেপ সাইজ দেখতে চাই, তো কথার মানে বলছি, উদাহরণ দিচ্ছি। দেখো, ধরো এই জায়গাটা একটা কার্ডবোর্ড আছে, এই জায়গাটা কার্ডবোর্ড আছে, একটা ছিদ্র রেখেছি, মানে এরকম ভাবে ভাবো, এরকম ভাবে ভাবো যে আমি কি বলেছি, এই জায়গাটা একটা এরকম ভাবে পেপার রেখেছি, বুঝতে পারছো ব্যাপারটা? এরকম ভাবে একটা পেপার রেখেছি, এবং পেপারের মধ্যে আমি কি করে দিয়েছি? একটা ছিদ্র করে দিয়েছি, পেপারের মধ্যে একটা আমি ছিদ্র করে দিয়েছি। এবার এই মোমবাতি থেকে যে আলোটা বেরোবে এখানে, সেটাই ছিদ্রের মতো বেরোবে। হ্যাঁ না বলো? তাহলে এটাকে একটা বিন্দু উৎসের মতো কাজ করবে। হ্যাঁ না বলো? বিন্দু উৎসের মতো কাজ করবে। এবার আমি যদি এখানে রাখি পর্দা, যেখানে আমি ছায়াটাকে সৃষ্টি করতে চাই, এবার তুমি ভাবো যে আমার এই টিউবলাইটটা দেখতে পাচ্ছ, এই টিউবলাইটের জন্য একটা ছায়া সৃষ্টি হবে। কোথায় ছায়া সৃষ্টি হবে? ছায়া সৃষ্টি হচ্ছে, এই যে ছায়া সৃষ্টি। এবার আমি টিউবলাইট থেকে যত দূরে যাবো, দেখো আস্তে আস্তে ছায়ার পরিমাণ কি হচ্ছে? কমে যাচ্ছে। কিন্তু যত এখানে কাছে আসছি, ছায়ার পরিমাণ ঘন হচ্ছে, বেড়ে যাওয়াটা নয়, ঘন হচ্ছে। তার মানে আমি যত আমি পর্দার কাছে থাকবো, এইখানে উৎস থেকে যত দূরে থাকবো, তাহলে আমি যদি বস্তুটাকে এখানে রাখি, তার ছায়ার পরিমাণটাও কি হবে? কম হবে, সাইজ। তার মানে উৎস থেকে বস্তুর দূরত্ব যদি কম হয়, ছায়ার সাইজও কি হবে? কম হবে। উৎস থেকে বস্তুর দূরত্ব যদি কম হয়, ছায়ার সাইজটাও কি হবে? কম হবে। উৎস থেকে বস্তুর দূরত্ব বেশি হলে, দেখো উৎস থেকে বস্তুর দূরত্ব কি? বেশি, ছায়ার কি হলো? সাইজ কম, ছায়ার পরিমাণ কি হয়ে গেল? কম। আবার সেম জিনিস ভাবো যে আমি বস্তুটাকে যদি এখানে না রেখে বস্তুটাকে এইখানে রাখতাম, ভাবো, ধরো এখানে আর একটা ছিদ্র আছে, তাহলে এখানে রাখলে দেখো এই ব্লকটা অনেক বড় হতো। হ্যাঁ না বলতো? আলোটা দেখ অনেক জায়গা জুড়ে বন্ধ হয়ে যেত। তাহলে আমি যদি বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে যাই, ছায়াটা অনেক বড় হয়ে যাবে, ছায়াটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা একটা কথা এখান থেকে স্পষ্ট কথা মাথায় ঢুকাতে পারছি, কি ঢুকাতে পারছি? যে উৎসের কাছে যদি বস্তুকে রাখো, ছায়া বড় হবে। তার মানে পর্দা থেকে বস্তুকে দূরে রাখলে ছায়া কি হবে? বড় হবে। উৎসের কাছে মানে পর্দা থেকে কি দূর,
উৎস থেকে দূরে মানে পর্দার কাছে, হ্যাঁ না বলো? তাহলে কোনো বস্তুকে উৎসের কাছে যদি রাখা হয় তাহলে পরে আমরা দেখব তার পর্দায় উৎপন্ন ছায়ার পরিমাণ বড় হবে। আর যদি আমি উৎস থেকে দূরে রাখি মানে পর্দার কাছে রাখি তাহলে উৎপন্ন প্রতিবিম্বটা কি হবে বা ছায়া কি হবে, ছোট হবে। তার মানে আমি ভাবো তো, লজিক ভাবো, এখানে একটা বস্তু রেখেছি, কি মোমবাতি জ্বলছে, এই মোমবাতি জ্বলছে, এই মোমবাতি জ্বললে পরে আমরা যদি এখানে প্রতিবিম্ব তৈরি করতে চাই তাহলে সেই প্রতিবিম্বটা কি হবে বা ছায়া যদি তৈরি করতে চাই তাহলে আমি এই উৎস থেকে যত দূরে নিয়ে যাবো ছায়ার পরিমাণ আস্তে আস্তে কি হবে, কমবে। আর যত আমি এদিকে নিয়ে যাবো ছায়ার পরিমাণ বেশি হবে। তাহলে একটা পরীক্ষা যদি করতে পারতাম আমরা তাহলে বুঝতে পারতাম যে কি ঘটে। তাহলে আমরা এখানে একটা পরীক্ষা ছোট্ট করতে পারি, জানি না সেটা সফল হবো কিনা আমরা। দাঁড়া এক মিনিট। তাহলে হ্যাঁ বলো। ছায়ার সংজ্ঞা, কোন একটি বস্তুকে আলোক, লিখতে হবে না, আমার নোটস আছে, আমি দিয়ে দেবো তো, আমি দেবো তো। কোন একটি বস্তুকে কোনো উৎসের সামনে রাখলে তার পেছনের যে অন্ধকার অংশ সৃষ্টি হয় তাকে ছায়া বলে। পরের সপ্তাহে। আসো। তাহলে আমরা অন্ধকার করলাম আর একটা এক্সপেরিমেন্টের জন্য দেখছি যে ছায়া দিয়ে সত্যি কিছু হয় কিনা, নাকি? তাহলে এটা হচ্ছে একটা কি বস্তু, উৎস। এখানে ধরো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে ধরো, এটাকে নিয়ে, এটা কি একটা বস্তু, উৎস? এভাবে উৎসটা রাখা আছে, দেখতে পাচ্ছ তোমরা, সবাই দেখতে পাচ্ছ তোমরা। এবার এটা কি আমার হাত, এই হাত কি একটা বস্তু, এটা উৎস, হ্যাঁ না বলো? এই উৎসর কাছে যদি আমার যায় ছায়ার পরিমাণ আর দূরে গেলে ছায়ার পরিমাণের লক্ষ্য করো, দেখো। তাহলে আমি যখন উৎসের কাছে যাচ্ছি দেখো তো ছায়ার পরিমাণটা কি হচ্ছে, বাড়ছে না কমছে? কোথায় কমছে? এলে উৎস থেকে দূরে গেলাম, কমলো না বাড়লো ছায়া? না। সাইজ বলো, সাইজ বলো, বাড়ছে না কমছে? এবার সাইজ কমছে, বাড়ছে, দেখতে পাচ্ছিস বৃত্তিস? তাহলে আমি উৎস, আলোক উৎসের কাছে যখন হাতটা নিয়ে যাচ্ছি ছায়া বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ না বলো? আমি যখন উৎস থেকে দূরে নিয়ে যাচ্ছি ছায়া ছোট হয়ে যাচ্ছে। আবার লক্ষ্য করবে, আমি উৎসর দিকে যত নিয়ে যাচ্ছি ছায়াটা দেখো হালকা হয়ে যাচ্ছে। হালকা মানে কি, পাতলা, গাঢ় কমে যাচ্ছে। আবার যখন আমি দূরে নিয়ে যাচ্ছি তখন দেখো গাঢ় ঘন হয়ে যাচ্ছে ছায়া। তার মানে এটা যদি উৎস হতো, যাও, তার মানে এটা যদি উৎস হতো, এটা উৎস, আমি হাতটাকে এখানে রেখেছি, ছায়া কি হবে, বিশাল বড়, কিন্তু ছায়া গাঢ় কম হবে, হ্যাঁ না বলো, ঘন কম হবে। কিন্তু আমি উৎস থেকে হাতকে দূরে নিয়ে গেছি, তাহলে স্যার ছায়াটা ছোট হবে কিন্তু ছায়াটা ঘন হবে, কালো হবে, হ্যাঁ না বলো? তার মানে আমরা এখান থেকে একটা কথা বলতে পারলাম যে আমরা যত আলোক উৎসের দিকে যাব, যত আলোক উৎসের দিকে যাব তত কি হবে, ছায়াটা, ছায়া, আলোক উৎস যত যাব ছায়া তত কি হবে আমাদের, না তো দাঁড়ান, যত আলোক উৎসর কাছে থাকবো ছায়া কি হবে, বড় হবে। আলোক উৎস থেকে যত দূরে যাবে ছায়া তত ছোট হবে সাইজে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আমরা কি ছায়া প্রচ্ছায়ার জিনিসটা বোঝাতে পারলাম? পুরো জিনিসটা বোঝাতে পেরেছি? সকলের ক্লিয়ার? চলো এবার ছায়া প্রচ্ছায়ার সৃষ্টি হয় কি করে দেখো। যদি তুমি দেখো যে একটা বিন্দু উৎস, এটা কি একটা বিন্দু উৎস? হ্যাঁ স্যার। আর বিন্দু উৎসর সামনে ধরো এইরকম একটা কিছু আমি রেখেছি, এটা একটা বস্তু, এই দিক দিয়ে আলো যেতে পারবে না, এটা হচ্ছে অস্বচ্ছ বস্তু। তার মানে ছায়া বা প্রচ্ছায়া সৃষ্টি হতে গেলে এই বস্তুটা কি বস্তু হতে হবে স্যার? অস্বচ্ছ। অস্বচ্ছ, অস্বচ্ছ হবে বলে তো আটকে যাবে, এবং আটকে গেলে পেছনের অংশটা কি হবে, অন্ধকার হবে, হ্যাঁ না বলো? বুঝতে পেরেছি? তাহলে ছায়া বা প্রচ্ছায়া সৃষ্টি করলে যে বস্তুটা দরকার সেটা কি হতে হবে স্যার? অস্বচ্ছ। ক্লিয়ার হলো? এবার এরকম রেখেছি, হ্যাঁ না বলো? আর এখানে আমি কি রেখেছি স্যার? পর্দা। এখানে কি রেখেছি?
পর্দা স্যার, পর্দা রেখেছি আমি স্যার। আর এটা কি উৎস, হ্যাঁ না না বলো? আর এটা কি অস্বচ্ছ বস্তু, হ্যাঁ না না বলো? এবার স্যার এখান থেকে কি হবে স্যার, আমার আলো যাবে, ভালো কথা দেখো। তাহলে এখান থেকে ধরো একটা আলো গেল এই, হ্যাঁ না না বলো? আর একটা আলো গেল এই, তাহলে এই পুরো জায়গাটা কি অন্ধকার হয়ে গেল? কারণ কি দেখো এর ভেতরে কি কোনো আলো যেতে পারছে? এখানে কি কোনো আলো আছে? তাহলে এই জায়গাটা পুরোটা অন্ধকার হলো, এটাকে কি আমরা ছায়া বলছি? তাহলে মাথায় রাখবে বিন্দু বস্তু থেকে ছায়া পাওয়া যায়, প্রচ্ছায়া উপচ্ছায়া কি হয় পাবা না। তাহলে বিন্দু উৎস থেকে তুমি ছায়া আর কি পাবা? শুধু ছায়া পাবা। প্রচ্ছায়া উপচ্ছায়া এখানে কি জিনিস হয় না, কিন্তু উৎসটাকে যদি আমরা বড় করে দিই, উৎসটাকে যদি আমরা কি করে দিই, বড় করে দিই, ধরে নাও এটা একটা টর্চ, এখান থেকে আলো বেরোচ্ছে, হতে পারে তো? তাহলে এটা একটা টর্চ, বুঝতে পারছো টর্চের মতো লাগছে দেখতে। আর টর্চের মাঝেই আমরা একটা বস্তুকে রেখেছি, এরকম একটা বস্তু, বুঝতে পারছো নিশ্চয়? এরকম বুঝতে পারছো? আর এখানে কি রেখেছি স্যার? পর্দা, এখানে রেখেছি আমি পর্দা। তাহলে সেম লিখে দাও, এটা হচ্ছে স্যার আমার পর্দা, এটা কি বস্তু, কি বস্তু এটা? অস্বচ্ছ, আর এটা টর্চ লাইট। এবার বলো আলো কি একটা সোজা এরকম ভাবে যাবে? একটা কি আলো সোজা এরকম ভাবে যাবে, হ্যাঁ না না বলো? আলো কি এরকম ভাবে সোজা চলে যাবে? ক্লিয়ার হয়েছে না হয়নি বলবি? আবার দেখ এখান থেকে একটা আলো কি এই দিক দিয়ে যেতে পারে, হ্যাঁ না বলতো? তার মানে এটা যেতে পারে স্যার। আর এখান থেকে একটা আলো কি এখানে যেতে পারে স্যার? বলবি। কিন্তু দেখ এই জায়গাটায় যে আলোটা পড়বে সেটা দেখ সম্পূর্ণ পড়বে না, এর দ্বারা কিছুটা আটকে যাচ্ছে, হ্যাঁ না বল? কিন্তু এই জায়গাটায় আলোটা দেখ, এই জায়গাটার আলোটা, এই জায়গাটার আলোটা দেখ, এইখানে দেখ এই পুরো লাইটটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ না বল? তাহলে এই জায়গাটা কি বেশি ঘন হবে না? আচ্ছা এখানকার অবস্থা ভাব, এখানে কি সব লাইট বন্ধ না স্যার? কেন সব লাইট বন্ধ নয় দেখো? আচ্ছা বলতো এখান থেকে কোনো লাইট কি পৌঁছাবে না? পৌঁছাবে। এখান থেকে কোনো লাইট এখানে পৌঁছাবে? হ্যাঁ স্যার। তার মানে এখানে কিছু লাইট পৌঁছাবে, কিছু লাইট পৌঁছাবে না, কিছু লাইট পৌঁছাবে, কিছু লাইট পৌঁছাবে। তাহলে এই জায়গাটা কি খুব ঘন হবে না স্যার? এই জায়গাটা কি খুব ঘন হবে? তাহলে এইটাকে আমরা কি বলবো স্যার? এটাকে কি বলবো স্যার? এটাকে কি বলবো স্যার? এখানে কি হলো না, এখানে হলো না, কারণ এটা বিন্দু বস্তু বলে, আর এটা বড় বস্তু বলে আলোটা ক্রসড হয়ে গেল, বুঝতে পারলাম? বিস্তৃত বস্তু বলে, বড় বস্তু বিস্তৃত বস্তু। তাহলে প্রচ্ছায়া উপচ্ছায়া পেতে গেলে তোমার বস্তুটা কি হতে হবে স্যার? বিস্তৃত বস্তু হতে হবে, বিস্তৃত বস্তু হতে হবে, তাহলে বড় বস্তু হতে হবে, ছোট বস্তু হলে বড় হবে না। তাহলে বিন্দু বস্তুতে শুধুমাত্র ছায়া সৃষ্টি হয়, আর বিস্তৃত বস্তু বিস্তৃত উৎস থাকলে পরে তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের প্রচ্ছায়া ছায়া উপচ্ছায়া সবই সৃষ্টি হবে। ক্লিয়ার হলো? বলো সকলে ক্লিয়ার হলো? এই ছবিটা পরীক্ষা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ তোমাদের বইয়ে আছে দেখবে, পেজ নাম্বার টেক্সট বুকের কত 22। ক্লিয়ার? বুঝতে পারলাম? এত ক্লিয়ার হয়েছে সবার? এবার পড়বে সূচি ছিদ্র ক্যামেরা। হয়েছে সবার? সূচি ছিদ্র ক্যামেরা, সূচি ছিদ্র ক্যামেরা। টাকা সূচি ছিদ্র ক্যামেরার ক্ষেত্রে টাকা নামটা কি? ক্যামেরা। ক্যামেরা কি করে? বস্তুর প্রতিচ্ছবি তৈরি করে, যেমন আমরা আগেকার কালে তুলতাম, এখনো মোবাইলে তুলি, কিন্তু মোবাইলে তো ক্যামেরা থাকে ছোট, এটা ডিজিটাল ছবি। কিন্তু আমি কথা বলছি সূচি ছিদ্র ক্যামেরা। ধরো তুমি একটা বক্স নিয়েছো, বক্স, এরকম একটা বক্স নিয়েছো, আর এই বক্সের মাঝে কোন একটা অংশ তুমি ছোট্ট করে কেটে নিয়েছো, মাঝের একটা অংশ ছোট্ট করে কেটে নিয়েছো। এটা যেহেতু ছোট ছিদ্র তাই এটাকে বলছি সূচি ছিদ্র, সূচের মতো ছিদ্র। কিসের মতো ছিদ্র? আর এই জায়গাটায় তুমি একটা পর্দা রেখেছো, এখানে একটা পর্দা রেখেছো, এখানে একটা পর্দা রেখেছো। এবার ধরো এখানে কোন একটা মোমবাতি জ্বালাচ্ছ, শিখার কথা ভাবো, মোমবাতি জ্বালিয়েছো, এই মোমবাতির কথা ভাবো। এবার এই মোমবাতিটা শিখাটার কথা ভাবো। তাহলে এখান থেকে ধরো একটা আলো কি হবে স্যার? একটা আলো সোজা এখান থেকে এখানে গেল, হ্যাঁ না বলো? আর একটা আলো স্যার এখান থেকে সোজা এখানে গেল, হ্যাঁ না বলো? তাহলে এই অংশটা কি এখানে তৈরি হবে, আর এই অংশটা কি এখানে তৈরি হবে। তাহলে এর প্রতিকৃতি কি এইরকম পাবে, হ্যাঁ না বলো? তার মানে এইরকম ভাবে যদি হাত থাকে এখানে প্রতিকৃতিটা কি রকম হবে? উল্টো।
তাহলে এইভাবে সূচি ছিদ্র ক্যামেরায় প্রতিবিম্ব গঠিত হয়। বল যদি পর্দাটা কাছে হতো তাহলে কি ওটা গাঢ় হতো? দাঁড়াও, আমি বোঝাই, কিছু তো বোঝালাম না এখনো, বসো। এটা কি বোঝাতে পেরেছি আব্দুল? তাহলে লজিক্যালি এর প্রতিকৃতি এখানে সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এটা কি ছায়া প্রচ্ছায়া? এটা কি ছায়া প্রচ্ছায়া? ছায়া হতে গেলে কি হতো? একটা হাত রাখতো, তাই না? বলো তাহলে গাঢ় হালকার কি প্রশ্ন আসছে? এটা কি প্রচ্ছায়া উপচ্ছায়া? গাঢ় হালকার প্রশ্ন কেন আসছে? ক্লিয়ার? তাহলে সূচি ছিদ্রের মধ্য দিয়ে আলো গেলে এরকম ভাবে একটা প্রতিকৃতির সৃষ্টি হচ্ছে। এইটাকে বলছি আমরা সূচি ছিদ্র ক্যামেরার গঠন। এবার বলো তাহলে ভালো হতো কথা, এটা কি সূচি ছিদ্র ক্যামেরার গঠন? এবার এই বক্সটার ভেতরে, এই ভেতরের অংশগুলো কি করা হয় বলো তো? কালো। ভেতরের অংশ কি করা হবে স্যার? কেন ভেতরের অংশগুলো কালো করা হবে? কালো এই কারণে করা হয় যাতে এখানে এক্সট্রা যে রশ্মিগুলো ঢুকবে সেগুলো এখানে শোষিত হয়ে যায়। কেন? কালো পদার্থ রশ্মিগুলোকে শোষণ করে নিতে পারে, যাতে করে এখানে কোনো রশ্মি গেলে সেটা শোষিত হয়ে যায়। তো রশ্মি শোষিত হয়ে গেলে আমার এখানে লাইট আর পড়বে না, আসবে না। এমনি কালো থাকে না, হোয়াইট করা যায় না? কোন বক্সের ভেতরে কালো আছে? আমি এই বক্সের ভেতর দেখবো কালো আছে কিনা। দেখো এই বক্সের ভেতর তো কালো নয়, আমি এই বক্সের কথা বলছি, কই কালো নয় দেখো। তাহলে আমি সেটা বলছি কালো নয় তো, তাহলে কালো রং করতে হবে। তুমি কেন বললে তাহলে বক্সের ভেতর কালো হয়? কই কালো? কই কালো? দেখো তুমি যে বক্সের কথা বলছো সেই বক্স যদি কালো হয়, সব বক্স যে কালো হবে তার কোনো মানে হয়? তুমি একটা পাখিকে উড়তে দেখেছো মানে সব পাখি উড়তে পারে এটাও তো নয়। এমনও তো পাখি আছে যারা উড়তে পারে না। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? বক্তব্য হচ্ছে বক্স কালো হোক না হোক আমাকে বক্সের ভিতর কালো করতে হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার তোমরা বলো, পৃথ্বীশ বলো দেখি তো, যে এই মোমবাতি শিখাটাকে আমি দূরে নিয়ে যাই আর আমি কাছে নিয়ে আসি, তাহলে প্রতিকৃতির সাইজের কি পরিবর্তন হবে? ভাবো, ভেবে বলবে। ধরো তোমাদের বইয়ের পেজ নাম্বার 24 আছে, ঠিক আছে? ধরো আমি এটাকে দূরে নিয়ে যাচ্ছি, দূরে নিয়ে যাচ্ছি, তাহলে এটা ছোট হবে না বড় হবে স্যার? ছোট হবে না? যত দূরে নিয়ে যাব, তুমি ভাবো তুমি একটা ক্যামেরা ধরে বসে আছো, এবার আমি তোমার কাছে আস্তে আস্তে হাঁটছি, তাহলে আমি বড় হব না ছোট হয়ে যাব? আমি দূরে যাচ্ছি, কি হব? তো এখান থেকে যত দূরে যাব এখানে প্রতিবিম্বটা কি লাগবে? ছোট। বুঝতে পারলে ব্যাপারটা না? বুঝতে পারোনি? তাহলে সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র থেকে বস্তুকে যত দূরে নিয়ে যাবা প্রতিকৃতি কি হবে স্যার? ছোট হবে। আর যত আমি ছিদ্রের কাছে নিয়ে যাব প্রতিকৃতি আস্তে আস্তে বড় হবে। এটা কি মোবাইলের ক্যামেরা? তোমরা একটু মোবাইলের ক্যামেরার দিকে তাকাও। আমি কি এখন দূরে আছি? হ্যাঁ স্যার। আমি এবার ওইখানে কি একটা ছিদ্র আছে ক্যামেরায়, আমি ছিদ্রের দিকে যাচ্ছি, আমার সাইজ কি বড় হচ্ছে? তাহলে কি করে বড় হলো? এবার বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রের কাছে যত যাব প্রতিকৃতি সাইজ তত কি হবে? বড়। আমি যত আস্তে আস্তে দূরে যাব প্রতিক্রিয়া আস্তে আস্তে কি যাবে? ক্লিয়ার হলো? समझ में आया? প্রীতিশ বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা এইভাবে বোঝালে কেন বুঝবো না, নাকি বোঝান? ক্লিয়ার হয়েছে সবার? এবার ভাবো আর একটা কেস দিচ্ছি। ধর আমি কি করেছি, এই বক্সটাকে আমি কি করলাম? বড় বক্স নিলাম, এরকম এরকম একটা বড় বক্স, অনেক বড় বক্স, এরকম একটা বড় বক্স নিয়েছি, এখানে একটা ছিদ্র আছে, বুঝতেই পারছো? আর ধরো এখানে আমি কোন একটা প্রতিকৃতি রেখেছি, এখানে একটা প্রতিকৃতি রেখেছি, ধরো এখানে একটা প্রকৃতিকৃতি রেখেছি, এই বস্তু রেখেছি, একটা বস্তু আছে, হ্যালো বস্তু রেখেছি। এবার বলো তো এখানে যে প্রতিবিম্বটা গঠিত হবে, এখানে যে প্রতিবিম্ব গঠিত হবে, তাহলে প্রতিবিম্বটা অ্যাকচুয়ালি এই তৈরি হবে, হ্যাঁ না বলো? হবে তো? তাহলে এর থেকে তো বড় হবে, হ্যাঁ না বলো? এর থেকে তো বড় হবে। এটা কি ঠিক বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এই হলো, এটা হবে, এরকম হবে, এরকম হবে না? হবে না বলো? এরকম হবে তো? তাও দিকে এরকম হবে তো? এবার আমি বক্সের সাইজটাকে ছোট করে দিচ্ছি, তাহলে বক্সের সাইজটাকে যদি আমি ছোট করে দিই, বলো এই তুমি বলো। হ্যাঁ, এখান থেকে এই দূরত্বটা সেম আছে, বুঝতে পারছো?
তাহলে এখানে প্রতিকৃতিটা ছোট হবে না বড় হবে? বড়। এর থেকে বড় হবে? দেখো তাহলে হয় কিনা। তাহলে একটা আলো কি এখানে যাবে, হ্যাঁ না বলো? আর একটা আলো কি এখানে যাবে? তাহলে এটা কি বড় হলো না ছোট হলো? ছোট হলো। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে অ্যাকচুয়ালি এটা কি হবে? অ্যাকচুয়ালি ছোট হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, ভালো করে বোঝো, যে আমি ছিদ্র আর পর্দার মধ্যে দূরত্ব, ছিদ্র আর পর্দার মধ্যে দূরত্ব যদি বাড়াই, প্রতিকৃতি সাইজ কি হবে স্যার? বড় হবে। ছিদ্র আর প্রতিকৃতির মধ্যে দূরত্ব যদি কমায়, প্রতিকৃতি কি হবে? ছোট হবে। ছিদ্র আর পর্দার মধ্যে দূরত্ব যদি বাড়ায়, প্রতিকৃতি কি হবে স্যার? বড় হবে। ছিদ্র আর পর্দার মধ্যে দূরত্ব যদি কমায়, প্রতিকৃতি ছোট হবে। বুঝতে পারলাম? এই যে ঘটনাগুলো আলোচনা করলাম, এগুলো প্রত্যেকটা হচ্ছে সূচি ছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্য। তাহলে প্রথম থেকে আলোচনা করি। সূচি ছিদ্র ক্যামেরার প্রতিকৃতি বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, যদি বস্তুকে ছিদ্র থেকে দূরে নিয়ে যায়, প্রতিবিম্ব কি হবে স্যার? বড় হবে, ছোট হবে। কি বললাম? দূরে নিয়ে গেলে কি হবে? কেন বড় বললি তাহলে? আমি বলেছি? তাহলে আমি তো বললাম, সে তো বলছি তোরা ঠিক কর। তাহলে যত আমি দূরে নিয়ে যাবো, প্রতিকৃতি কি হবে স্যার? ছোট। আমি যত কাছে আসবো, বড়। ক্লিয়ার হলো? আমি ছিদ্র আর পর্দার মধ্যে দূরত্ব যত বাড়াবো, প্রতিকৃতি কি হবে? বড় হবে। যত কমাবো, প্রতিকৃতি ক্লিয়ার হল না হয়নি বলবি? এতদূর কি সবার ক্লিয়ার হয়েছে? এতদূর কি সবাই বুঝতে পেরেছিস? তাহলে আলোর এতদূর পর্যন্ত ক্লিয়ার সবার হয়েছে? ওকে। আমরা যদি দেখি যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে, তো আমরা দেখছি যে প্রতিকৃতি, ছায়া, প্রচ্ছায়া, উপচ্ছায়া এগুলো গঠিত হয় এবং আলো সরল রেখায় চলে বলেই এগুলো হচ্ছে। দেখ, এগুলো প্রত্যেকের ক্ষেত্রে আলো সরল রেখায় চলছে। আমরা যদি মাঝ কোনো জায়গায় একটা বড় খুঁটি পুঁতে দিই, তাহলে আমরা যদি একটা খুঁটি পুঁতে দিই, দেখা যাবে এই খুঁটিটার একটা ছায়া এখানে পড়বে, হ্যাঁ না বল? যদি সূর্য এদিকে থাকে। আর ছায়াটার দৈর্ঘ্য সব থেকে কম কখন হবে বলতো? ঠিক বলছি তো? আর সব থেকে বড় কখন হবে স্যার? যখন সূর্য অস্ত যাবে বা সূর্য উদয় হবে। সূর্য উদয় বা অস্তের সময় দৈর্ঘ্য সবথেকে বড়। সেই জন্য যখন সকালবেলায় উঠবি, তুই সূর্যের সামনে দাঁড়ালে তোর ছায়াটা লম্বা দেখা যায়। কিন্তু মাঝ আকাশে যখন সূর্য মাথার উপর থাকবে, তখন তুই তো ছায়া খুঁজে পাবি না। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? তাহলে এইভাবে আমরা লজিক্যালি ছায়া দেখতে পাবো। এবার অনেক সময় কি করে, এখানে একটা লাইট পড়ে অন্ধকার রুমে, হাতের খেলা দেখিয়ে পেছনে একটা বিভিন্ন রকমের আঁকাউকি দেখানো যায়, এটাকে বলা শ্যাডো আর্ট। যেমন দেখবে হাতটা এরকম করলে অনেক সময় হরিণের মতো লাগে দেখতে, হরিণ দৌড়াচ্ছে, হাত দেখিয়ে দেখিয়ে অনেকে করে দেখবে। তাহলে এটাকে কি বলা হয়? শ্যাডো আর্ট। তাহলে শ্যাডো আর্ট বর্তমানে খুব প্রসিদ্ধ। কারণ কি, তুমি দেখতে পাচ্ছ যে আলো আসছে এবং এখানে হাতের বিভিন্ন কারিকুতি করার ফলে এখান থেকে আমার কি হচ্ছে না, তো কোনো একটা আর্ট দেখতে পাচ্ছি, শ্যাডো আর্ট। দেখবে শ্যাডো ছাড়া স্যান্ড আর্ট হয়, অনেকে বালির ওপর আঁকে, তাই না? স্যান্ড আর্ট বলে। তাহলে শ্যাডো আর্ট, স্যান্ড আর্ট এগুলো কিন্তু খুব প্রসিদ্ধ এবং আমরা আলোর মানে ফলে এগুলো আমরা দেখতে পাই। ক্লিয়ার হলো? এতদূর কি ক্লিয়ার করাতে পেরেছি আমি সবাইকে? এবার পড়বো আলোর প্রতিফলন। দেখো, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন, প্রতিফলন কাকে বলে স্যার? প্রতিফলন জিনিসটা কি? না তো তুমি ক্যামডিস বল বা ক্রিকেট বল বা 20 বল খেলেছো, I20 বা I10, যদি দেওয়ালে বাড়ি মারো, তো দেওয়ালটা যদি শক্তপোক্ত হয়, তাহলে বলটা দেওয়ালে লাগবে, দিয়ে ফেরত আসবে। যেমন ধরো এটা একটা দেওয়াল, এই দেওয়ালে একটা বল মারলাম, দেওয়াল থেকে দল ফেরত এলো। সেরকমই আলো যখন কোনো এক মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে গিয়ে পড়ে এবং সেই মাধ্যমটা হয় অস্বচ্ছ, অস্বচ্ছ মানে কাঠ, টেবিল এরকম, তখন আলো সেখান থেকে প্রতিফলিত ব্যাক হয়ে চলে আসে। এই ঘটনাকে বলা হয় প্রতিফলন। তাহলে আলো এক মাধ্যম থেকে যখন অন্য কোনো একটি অস্বচ্ছ মাধ্যমে প্রবেশ করতে চায়, তখন সেই মাধ্যমে থেকে ফেরত হয়ে আবার পুনরায় আগের মাধ্যমে চলে আসে। দেখতে পাচ্ছ? তাহলে পুনরায় আগের মাধ্যমে চলে আসছে। তাহলে পুনরায় যদি আগের মাধ্যমে চলে আসে, তাহলে এক্ষেত্রে এটাকে কি বলবো স্যার? আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন বলতে কি বোঝায়? আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে পড়লো এবং সেখান থেকে আবার চলে এলো, এটাকে বলছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন।
আলোর প্রতিফলনের ঘটনাটা আমরা এবার প্র্যাকটিক্যালি একটু দেখতে পারতাম বা দেখতাম। কি হতো, যেমন ধরো আমার কাছে এখানে একটা ধরো মিরর আয়না আছে, কিন্তু এই আয়নাটা একদম পুরো মানে আমাদের যে ফ্রেম করা আয়না থাকে, ফ্রেম থাকলে না, পিওর আয়না মিরর। যেমন ধরো এরকম দেখতে পাচ্ছ, এরকম টাইপের আয়না, কিন্তু এটা লম্বা, বুঝতে পারছো, এটা আয়না নয়, লেন্স, বাট এরকম টাইপের আয়না, মিরর। ঠিক আছে, তার মানে ধরো এরকম টাইপের একটা লম্বা আয়না, বুঝতে পারছো। আমরা কিভাবে রেখে দিয়েছি, এইভাবে রেখে দিয়েছি, ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো ব্যাপারটা, এইভাবে রেখে দিয়েছি, ক্লিয়ার, এইভাবে রেখে দিয়েছি। তাহলে আমরা আয়নাটাকে এইভাবে রেখে দিয়েছি, ক্লিয়ার হয়েছে। এই এবার কি করছি, আয়নায় রেখে দেওয়ার পর এখানে একটা চাঁদা বসালাম। চাঁদায় জানো তোমরা ডিগ্রি দেওয়া থাকে। এবার আমরা কি করছি, ধরো কোনো এক জায়গায় মিডল পয়েন্টে 30 ডিগ্রি লেখা আছে। তাহলে আলোকে কি করলাম, আমি একটা লেজার লাইটের সাহায্যে 30 ডিগ্রিতে ফেললাম মিররের উপর। তাহলে আলোটা এখানে গেল দিয়ে আলোটা কি এদিকে ফেরত আসতে পারছে না, আয়না দেওয়া আছে তো। তাহলে আয়না দেওয়ার জন্য আলোটা আবার কি এদিকে চলে যাবে, হ্যাঁ না বলো, আলো আয়না কি আবার এদিকে চলে যাবে। এই ঘটনাটাকে কি বলছি আমরা, প্রতিফলন। এবং দেখা যাচ্ছে যে এটা এই দিক দিয়ে চলে যাচ্ছে, এদিকের কত হবে তাহলে 30 বা 60 লেখা থাকবে। এই যে কোনো একটা বিন্দুতে এসে আলোক রশ্মিটা পড়লো, এটাকে বলছি আমরা আপতন বিন্দু। কি বলছি, তাহলে আপতন বিন্দু কাকে বলে, যে বিন্দুতে আলোক রশ্মি এসে পড়ে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যে বিন্দুতে আলোক রশ্মি এসে পড়ে তাকে কি বলা হয়, আপতন বিন্দু। এটাকে বলা হয় আপতিত রশ্মি। কি বলা হয়, মানে এই রশ্মিটা এসে পড়ছে, এটাকে বলা হয় আপতিত রশ্মি। তাহলে বলো তো এটাকে কি বলবা, প্রতিফলিত রশ্মি। কি বলবা, কেন প্রতিফলিত রশ্মি বলছি, কারণ রশ্মিটা প্রতিফলিত হলো ওই বিন্দু থেকে, ওই বিন্দু থেকে রশ্মিটা প্রতিফলিত হলো। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর এটা কি হলো আপতন বিন্দু। আর এই আপতন বিন্দুতে একটা দেখো লম্ব টেনেছি, লম্ব বলবো এটাকে, হ্যাঁ না বলো, দেখো লম্ব, এটাকে বলা হয় অভিলম্ব। কি বলা হয়, অভিলম্ব। তাহলে কটা জিনিস পড়ালাম, আপতিত রশ্মি, যে রশ্মিটা এখানে এসে মিলিত হচ্ছে তাকে কি বলছি, আপতিত রশ্মি। যে রশ্মিটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে তাকে কি বলছি, প্রতিফলিত রশ্মি। আর এটাকে কি বলছি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এটাকে কি বলছি, আপতন বিন্দু। এখন অভিলম্বের সাথে আপতিত রশ্মির যে কোণ তাকে বলা হয় আপতন কোণ। আই রিপিট, অভিলম্বের সাথে আপতিত রশ্মির যে কোণ থাকে তাকে কি বলা হয়, আপতন কোণ। অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির যে কোণ থাকে তাকে বলা হয় প্রতিফলন কোণ। তাকে কি বলা হয়, প্রতিফলন কোণ। তাহলে এখান থেকে তুমি একটা কথা দেখতে পাচ্ছ, স্যার আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর কি হয়, সমান। এখানে আসছে প্রতিফলনের সূত্র। কি কি আসছে, প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র কি না, তো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে, দেখো এটা একটা তলে আছে, একই সমতলে থাকে। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা কি থাকবে, একই সমতলে থাকবে। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা কি থাকবে, একই সমতলে থাকবে। এটা প্রতিফলনের প্রথম সূত্র। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। 2 নম্বর সূত্র কি হবে, আপতন কোণের মান প্রতিফলন কোণের মানের সমান। আপতন কোণ সমান প্রতিফলন কোণ, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে এবং আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান কি হবে, পরস্পর।
তার মানে এখানে যদি আপতন কোণ 30 ডিগ্রি হয়, প্রতিফলন কোণ কত হবে? 30 ডিগ্রি। আপতন কোণ 10 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? বললাম। ক্লিয়ার হলো? এতদূর কি ক্লিয়ার হয়েছে সবার? তাহলে প্রতিফলন হয় কোন জায়গায়? যে কোনো জায়গা থেকে প্রতিফলন হয়। সব থেকে ভালো প্রতিফলন তুমি পাবা দর্পণ থেকে, মিরর, আয়না। আয়না আয়না থেকে সব থেকে ভালো কি পাবা তুমি? প্রতিফলন পাবা। প্রতিফলন। আমরা এবার প্রতিফলনের ফলে রশ্মির চ্যুতি নির্ণয় করব। প্রতিফলনের ফলে রশ্মির চ্যুতি। চ্যুতি জিনিসটা কি বোঝো? আলোক রশ্মি যেদিকে যাওয়ার কথা ছিল আর যেদিকে গেল তাদের মধ্যবর্তী কোণকে বলা হয় চ্যুতি কোণ। যেমন ধরো তোমার পরীক্ষার সামনে আসছে, আর তোমার পরীক্ষার সিলেবাস শেষ হওয়া উচিত ছিল, কিন্তু শেষ হলো না। প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, এই দেখো, দেখে নাও, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, আর লাগবে? এবার কি বল? অভিলম্ব রশ্মি নয় বাবা, রশ্মি কি বলেছিলাম? যেখানে তীর থাকবে সেটা রশ্মি। অভিলম্বে তীর আছে, তাহলে অভিলম্বকে রশ্মি কেন বলছে? আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। দেখো আপতন বিন্দুতে একটা লম্ব টেনেছি, হ্যাঁ না বলো, তাকে কি বলছি? অভিলম্ব। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? তাহলে ভাবো এটা একটা আয়না, আমরা দর্পণকে সবসময় এইভাবে আঁকবো, হ্যাঁ, এরকম যদি না থাকে তাহলে মনে করবো আয়না নয়। এটা আয়না, এটা কি আয়না? না, এটা আয়না না। তাহলে আয়না হতে গেলে এরকম হবে, এরকম না হলে নাম্বার নাই। এটা মিরর, মানে এই দিক দিয়ে কোনো প্রতিফলন হবে না বলে এটা ডট ডট দিয়ে দিলাম, এদিক দিয়ে কোনো প্রতিফলন হবে না। এবার একটা আলোক রশ্মি এলো, ধরো একটা আলোক রশ্মি এলো, দিয়ে আলোক রশ্মি এইদিকে এলো, দিয়ে এই দিক দিয়ে চলে গেল, হতে পারে তো দেখি। আচ্ছা, এটাকে কি বিন্দু বলে? এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে কি বলবো? আচ্ছা তুমি বলো তো, আপতন কোণ যদি আই হয়, প্রতিফলন কোণ কত হবে? হ্যাঁ না বলো। এবার যদি দর্পণটা না থাকতো, আলো কোন দিকে যেত? স্যার সোজা, একদম ঠিক, সোজা। তার মানে এই দিক দিয়ে পালিয়ে যেত, হ্যাঁ না বলো। আমি কেন এরকম লিখলাম, ডট দিলাম? আমি কেন এরকম ডট দিলাম বলতো? কারণ রশ্মি এখানে কি আছে? তাই এখানে নাই বলে ডট দিলাম। এখানে কি রশ্মি আছে? হ্যাঁ, সেই জন্য এরকম দিয়েছি। পার্থক্য বুঝলা? তাহলে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল কোন দিকে? স্যার এইদিকে। গেল কোন দিকে? স্যার এদিকে। তাহলে এই কোণটাকে কি তুমি চ্যুতি কোণ বলবা? হ্যাঁ না বল। তাহলে এইটাকে আমরা বলছি স্যার এইটা হচ্ছে আমার চ্যুতি কোণ। তাহলে বলো তো এই এক্স ওয়াই এটা কি একটা সরল রেখা? হ্যাঁ না বলো। এটা কি সরল রেখা হতো? সরল রেখার কোণ কত হয়? 180 ডিগ্রি হয় না? চ্যুতি কোণ 180 নয়, দাঁড়াও, তাহলে পুরোটা কি 180 ডিগ্রি? এইদিকে দাঁড়াও, এক্স ওয়াই কি 180 ডিগ্রি? এক্স ওয়াই এর মধ্যে ভাবো, এই কোণটা কত স্যার? আই। এই কোণটা কত স্যার? তাহলে আমি কি বলতে পারি স্যার? আই প্লাস আই প্লাস আই প্লাস চ্যুতি কোণ, হ্যাঁ না বলো তো? এই তিনটে মিলে কি আমার 180 ডিগ্রি হবে? হ্যাঁ না বলো তো? আই প্লাস চ্যুতি কোণ 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো স্যার? 2i প্লাস চ্যুতি কোণ মানে কত স্যার? মানে হচ্ছে আপনার 180 ডিগ্রি। তার মানে চ্যুতি কোণ যদি বার করতে চাই সমান হবে 180 ডিগ্রি মাইনাস কত? 2i। তার মানে চ্যুতি কোণ মানে কি? আমার রশ্মি যেদিকে যাওয়ার কথা ছিল আর যেদিকে গেল তার মধ্যবর্তী কোণ, হ্যাঁ না বলো? যেদিকে যাওয়ার কথা ছিল আর যেদিকে গেল তার মধ্যবর্তী কোণকে কি বলছি আমরা? চ্যুতি কোণ। ক্লিয়ার হলো চ্যুতি কোণ? বুঝতে পারলাম চ্যুতি কোণ? ক্লিয়ার হয়েছে সবার? 2i এটা 2i ক্লিয়ার হলো? হ্যাঁ, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এখানে কি করে বুঝলা? করবো, দাঁড়াও, তাড়াহুড়ো করছো, দাঁড়াও। তাহলে বলো, আপতন কোণ যদি 20 ডিগ্রি হয় তবে চ্যুতি কোণ কত হবে? করো দেখি।
140 ডিগ্রি, ঠিক তো? কি করে হলো স্যার? না তো আমরা জানি স্যার, দেখো ভালো করে তাকাও, আমরা জানি স্যার চ্যুতিকোণ কত স্যার 180 ডিগ্রি মাইনাস 2i। আচ্ছা আইটাকে কি আপতন কোণ বলবো? হ্যাঁ না বলবো? আইটা কি আপতন কোণ বলবা? আইটা কি? তাহলে আপতন কোণ তো 20 দিয়েছে, তার মানে এখানে কি লিখবো? 180 ডিগ্রি মাইনাস 2 গুণিত 20 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে কত হবে? 140 ডিগ্রি। আমি কি বলতে পারলাম? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর একটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ক্লিয়ার হলো? সবাইকে বোঝাতে পেরেছি আমি? তাহলে চ্যুতিকোণের মান বার করতে পারবো। এবার প্রতিফলনের প্রকারভেদ পড়বো আমরা। প্রতিফলনের প্রকারভেদ, প্রতিফলন আমরা যদি দেখি দু প্রকারের হয়, একটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন, আর একটাকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। এটা মেটাবো, দেখো তাড়াতাড়ি করো। ডেভিয়েশন, তাড়াতাড়ি করো বাবা। হুম, 20 সাথে তুই কেন করলাম? ওই যে ওখানে করলাম, এটা দেখো নি আই, এটা কি আপতন কোণ? এটা কি আপতন কোণ? এটা কি আপতন? আপতন কোণ কি বুঝো? বুঝো না? দেখো এক্ষুনি বুঝালাম, দেখো দেখো কি যে বুঝছো আমি বুঝতে পারছি না। এটা কি আপতন কোণ বুঝালাম? অভিলম্বের সাথে, অভিলম্বের সাথে, অভিলম্বের সাথে আমাদের আপতিত রশ্মি যে কোণ করে তাকে কি বলা হয়? প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে কি বলা হয়? প্রতিফলন কোণ। এটা কি অভিলম্ব, এটা কি আপতিত রশ্মি, তাহলে এই কোণটাকে কি বলবো? আপতন কোণ মানে কত? আই। তাহলে এটা যদি আই হয় তাহলে এটাও কত হবে? কেন আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর কি হয়? সমান। রশ্মি এইদিকে সোজা যেত, যদি মিরর আয়না না থাকতো সোজা এইদিকে চলে যেত, তাহলে এক্স আর ওয়াই মিলে কি 180 ডিগ্রি কোণ তৈরি হতো? তাহলে আই প্লাস চ্যুতিকোণ, আই প্লাস চ্যুতিকোণ সমান কত হবে? চ্যুতিকোণ সমান কত? 180 মাইনাস 2i। তাহলে এখানে কি সমস্যা হলো? আই কে 2 কেন গুণ করলাম? এই তো 2 গুণ করলাম কেন? বুঝতে পারলা না? বুঝতে পারনি? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এবার প্রতিফলনকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কাকে বলে? প্রতিফলন যখন কোন মসৃণ তল বরাবর হয় তখন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, নিশ্চয় মনে আছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, সমান্তরাল তো, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে নির্গত হয়। এই রকম প্রতিফলনকে বলবা তুমি নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন কাকে বলে? না তো কোনো মসৃণ তল, মাথায় রাখবে এটা মসৃণ তল, এটা মসৃণ তল। তাহলে কোনো একটা মসৃণ তলে কোনো আলোক রশ্মি এসে যদি সমান্তরাল এসে পড়ে, তারা সমান্তরাল রশ্মি রূপে নির্গত হয়, একে বলবে নিয়মিত প্রতিফলন। এবার মসৃণ তল বলতে কি স্যার? আপনার এটা তো দেখতে মসৃণ লাগছে, আমাদের দেওয়ালটাও তো মসৃণ না, এগুলো দেখতে মসৃণ লাগলো, এগুলো মসৃণ নয়, আমাদের দেওয়াল মসৃণ নয়। তুমি বলবে স্যার হাত দিয়ে তো মসৃণ লাগছে, আমার সাপেক্ষে এটা মসৃণ লাগছে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট, আলো খুব ছোট, সেজন্য আমি যেটাকে মসৃণ দেখছি আলোর ক্ষেত্রে সেটা মসৃণ নয়, অমসৃণ। তাহলে স্যার আলোর ক্ষেত্রে মসৃণ কোনটা? যেমন তোমার এই যে মিরর আছে, আয়না, মিরর, এই মিররটা হচ্ছে কি মসৃণ। তাহলে প্রতিফলন নিয়মিত হতে গেলে কোথায় হবে? তার একটা উদাহরণ হচ্ছে মসৃণ তল, যেমন হচ্ছে আয়না। সেই জন্য আমরা যদি এখানে একটা আয়না রেখে দিই তাহলে এই লাইট থেকে নির্গত হওয়া নিয়মিত প্রতিফলন একদিকে যাবে,
যেমন ধরো এটা যদি একটা আয়না হয়, এটা যদি একটা আয়না হয়, তাহলে এখান থেকে যে আলোক রশ্মি গুলো আসছে সেগুলো দেখো একটা দিকে যাচ্ছে, হ্যাঁ না বলো? তাহলে যদি, তাহলে এই শোন, তাহলে দেখবে এখানে লাইট থাকলে এইখানকার লাইটটা অনেকটা তীব্র হয়। সেই জন্য আয়না দিয়ে যদি সূর্যের আলোকে নিয়ে আসি, দেখবে কোনো এক জায়গায় রাখলে সেই জায়গাটা চকচক করে ওঠে, কারণ সূর্য থেকে আগত রশ্মিগুলো প্রতিফলিত হচ্ছে নিয়মিত, অর্থাৎ একই দিকে চলে যাচ্ছে। তাহলে একই দিকে যাচ্ছে বলে এর উজ্জ্বলতা অনেকটা কি হচ্ছে, বেশি হচ্ছে। সেজন্য অনেক সময় দেখবে সূর্যের আলোকে যদি আমরা ঘড়ি রাখি, তবে ঘড়ির একটা ডায়াল গঠিত হয়ে যায়, ডায়াল গঠিত হয়ে যায় না, কাঁচ কোনোদিন দেখোনি হয়তো তোমরা, কাঁচ গঠিত হয়ে যায় দেখবে। তাহলে সূর্য থেকে আলো আসছে, প্রতিফলিত হচ্ছে, দিয়ে ওখানে চলে যাচ্ছে বলে এরকম ঘটনা ঘটছে। তাহলে নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়, এটা মাথায় রাখবো। নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়। আমরা প্রতিবিম্বটা পরে পড়বো, বোঝাবো, বর্ণালীতে আছে ওটা, এখন নয়। ওই তো বলে দিচ্ছি যে সমান্তরাল রশ্মিগুচ্ছ কোন মসৃণ তলে এসে যদি পড়ে, তাহলে সেখান থেকে তারা প্রতিফলিত হওয়ার পরও সমান্তরাল রশ্মি রূপে নির্গত হয়। দেখো এলো সমান্তরাল, হ্যাঁ না বলো? গেল সমান্তরাল, হ্যাঁ না বলো? তাহলে সমান্তরাল রশ্মিগুচ্ছ মসৃণ তলে পড়ার পর তারা সমান্তরাল রশ্মি রূপেই নির্গত হয়। এই রকম প্রতিফলনকে বলবো নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত। একটা উদাহরণ দিচ্ছি, দেখো দেখো ধরো তোমার বাড়ির সামনে যে বাড়িতে যে আয়না থাকে, এটা সেই আয়না, এটা কি আয়না হবে, হ্যাঁ না বলো? অবভিয়াসলি সেটা আয়না। এবার ধরো এই আয়নার এখানটাতে একটা বস্তু আছে, বিন্দু বস্তু, এটাকে কি বলছি আমরা? বিন্দু বস্তু। বিন্দু বস্তু হলো এটা। এবার আমরা ধরছি এখান থেকে একটা আলো এখানে এসে পড়লো, পড়তে পারে না, পারে না? এবং সেটা প্রতিফলিত হবে, হ্যাঁ না বলো? এই প্রতিফলিত হলো, হবে না, হবে না? আচ্ছা, আমি যদি এখানে চোখ রাখি, এখানে, তাহলে কি আমি দেখবো যে এরকম ভাবে বেঁকে লাইট আসছে, দেখতে পাবো আমরা না? আমরা মনে হবে লাইটটা এই দিক থেকে আসছে, হ্যাঁ না বলো? তাহলে আমরা কি করলাম, মনে করছি লাইটটা এই দিক থেকে আসছে। বুঝতে পারছি ব্যাপারটা? বলো হ্যাঁ না? ক্লিয়ার হয়েছে? আমরা কি করলাম, এটা বুঝতে পেরেছি যা দূর। আমরা আর একটা রশ্মিকে এখানে পাঠালাম, হবে না, হবে না? আর একটা রশ্মিকে পাঠালাম, তাহলে এই দিকে চলে গেল, ক্লিয়ার হয়েছে? হবে না, হবে না? আর যদি দেখো তাহলে এখানে মনে হবে রশ্মিটা যেন এখান থেকে ফেরত আসছে, হ্যাঁ না বলো? মনে হবে না? তাহলে দেখো তো এই জায়গাটায় কি এর একটা প্রতিবিম্ব গঠিত হবে, হ্যাঁ না বলো? দেখো হ্যাঁ না বলবে। তাহলে সমতল দর্পণে এইভাবে একটা প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় বুঝতে পারলাম? সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় বুঝতে পারলাম? তাহলে এইটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব গঠন হয় সমতল দর্পণে। তাহলে সমতল দর্পণে এইভাবে আমাদের প্রতিবিম্ব গঠিত হয়। ক্লিয়ার হলো? প্রতিবিম্বটা আমাদের এখানে নাই, ক্লাস 8 এ আছে, সেজন্য প্রতিবিম্বটা আমরা ক্লাস 8 এ বোঝাবো। প্রতিবিম্বটা কি বোঝাবো, ক্লাস 8 এ আছে, ডিটেল আছে। প্রতিবিম্ব আছে 7 এ, পরের চ্যাপ্টারে দেওয়া আছে, 8 এ আরো ডিটেল দেওয়া আছে। তাহলে তো ভালো, 7 এ দিয়েছে, ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ 7 এ আছে, আমার মিস্টেক হয়েছে। তাহলে 8 এও আছে, 7 এও আছে। তাহলে 7 এর প্রতিবিম্বটা ডিটেল আছে। তাহলে আমরা প্রতিবিম্ব নেক্সট দিন বোঝাবো, চিন্তা করো না। তাহলে সমতল দর্পণটা কি হলো, প্রতিবিম্ব গঠন হলো। ক্লিয়ার হলো? তাহলে কি বললাম, নিয়মিত প্রতিফলনের সাহায্যে প্রতিবিম্ব গঠিত হয়। নিয়মিত প্রতিফলন বোঝাতে পারলাম সকলকে। এবার পড়বো কি, বিক্ষিপ্ত প্রতিফলন। এবার ভাবো যদি আমার তলটা মসৃণ না হয়, এরকম এবড়ো খেবড়ো হয়, তাহলে এখানে যে সমান্তরাল রশ্মিগুচ্ছ আসবে, সমান্তরাল রশ্মিগুচ্ছ আসবে, তারা প্রতিফলিত হওয়ার পর কি হবে, সমান্তরাল হবে না। দেখ তারা সমান্তরাল নাই, হ্যাঁ না বল? তাহলে সমান্তরাল রশ্মিগুচ্ছ এলো কিন্তু সমান্তরাল ভাবে বেরোলো না। এইরকম প্রতিফলনকে কি বলবা তুমি, বিক্ষিপ্ত প্রতিফলন। তার মানে আমাদের দেওয়ালে যে প্রতিফলন হচ্ছে সেটা কি প্রতিফলন স্যার, বিক্ষিপ্ত প্রতিফলন। কিন্তু আয়নায় যে প্রতিফলন হচ্ছে সেটা কি হবে? আচ্ছা বলো তো, স্টিলের বাটিতে যে প্রতিফলন হবে সেটা কি প্রতিফলন হবে? নিয়মিত, তাই না? তাহলে বিক্ষিপ্ত প্রতিফলনের সাহায্যে প্রতিবিম্ব গঠিত হয় না। তাহলে বলতো নিয়মিত প্রতিফলন কি প্রতিফলনের সূত্রগুলো মেনে চলবে, আর বিক্ষিপ্ত প্রতিফলন বলো মানবে না, মানবে না? মানবে। বিক্ষিপ্ত প্রতিফলনও মানবে। হবে, কেন হবে না? আমরা বলেছি এরা সমান্তরাল হবে না, কিন্তু এদের মধ্যে হবে। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো এটা নিয়মিত প্রতিফলন, এটা নিয়মিত প্রতিফলন, হ্যাঁ না বলবে? এইখানে কি এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, আর এই দুটোর মান কি সমান হবে? হ্যাঁ স্যার, দেখেই তো বুঝতে পারছি আমি সমান হবে।
আচ্ছা, এটা কি একটা বক্রতল? হ্যাঁ না না বলো। এবার এখানে যে আলোক রশ্মি এলো সেটা এইভাবে বেরোলো, হতে পারে। আমরা যদি এইখানে লম্ব টানি তাহলে এই কোণ কি সমান হবে? এবার কি মানবে? দেখো দুটোই মানছে। তাহলে ইয়েস, একদম ঠিক। তাহলে লম্ব ভাবে ভাঙছি না, সেই কারণে হচ্ছে। ভেরি গুড। তাহলে নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন দুটোই প্রতিফলনের সূত্র মেনে চলে। মাথায় রাখবো আমরা। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? তাহলে আমরা নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। নিয়মিত প্রতিফলনের সাহায্যে প্রতিবিম্ব গঠিত হয় এবং নিয়মিত প্রতিফলন এক দিক বরাবর হবে, এক দিকে চলবে, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন চারিদিকে ছড়িয়ে যাবে। তাহলে আমরা যে সবকিছু দেখতে পাচ্ছি এটা নিয়মিত প্রতিফলনের জন্য আর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য দেখতে পাচ্ছি বলতো বিক্ষিপ্ত। এখান থেকে বিক্ষিপ্ত, সব জায়গা থেকে বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে বলে তো আমরা দেখতে পাচ্ছি। নিয়মিত প্রতিফলন হলে আমরা দেখতেই পেতাম না। কি বলছেন স্যার? নিয়মিত প্রতিফলন হলে দেখতে পেতাম না? হ্যাঁ, কারণ নিয়মিত প্রতিফলন হলে কি হতো, লাইট পড়তো, সব লাইট আমার চোখে চলে আসতো। তো সব লাইট যদি আমার চোখে চলে আসতো, আমার চোখ তো কানা হয়ে যেত। হ্যাঁ না বলো? যেমন আমি যদি কোনো একটা আয়না সূর্যে ধরে তোমার চোখে মারি, তোমার চোখ কি হয়ে যাবে? কানা হয়ে যাবে। কিন্তু আমি আয়নার বদলে আমি যে একটা কাঠকে দিই, তোমার চোখ কানা হবে? তাহলে পার্থক্যটা বুঝতে পারলাম নিয়মিত আর বিক্ষিপ্ত প্রতিফলনে। বিক্ষিপ্ত প্রতিফলন চারিদিকে ছড়িয়ে যাবে, তাই সমস্ত রশ্মি তোমার চোখে পড়বে না, তোমার চোখ নষ্ট হবে না। নিয়মিত প্রতিফলন সমস্ত রশ্মি তোমার চোখে পাঠিয়ে দিবে, সেই জন্য নিয়মিত প্রতিফলনে তোমার চোখ নষ্ট হওয়ার চান্স আছে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? তাহলে কি সূর্যের আলো নিয়মিত প্রতিফলনের নিয়ম মেনে চলে? নিয়মিত বিক্ষিপ্ত সব জায়গায়। সূর্য তো রশ্মি পাঠাচ্ছে, প্রতিফলনটা তো আমার তল থেকে হচ্ছে। এই তলটা যদি মসৃণ হয় কি প্রতিফলন হবে? নিয়মিত। এটা যদি অমসৃণ হয় কি হবে স্যার? ব্যাস এইটুকুই পার্থক্য, আর কিছু নয়। ক্লিয়ার হলো? আজকে মনে হয় সময় প্রায় শেষের দিকে হয়েছে, তো প্রতিফলন পর্যন্ত আজকে থাক। হ্যাঁ বলো। কোথায়? ধরো এটা দেওয়াল, তো দেওয়ালটা কেমন? এরকম না দেওয়ালটা আমাদের? তুমি বলবা না স্যার দেওয়াল এরকম নয়। তুমি দেখছো দেওয়াল মসৃণ, কিন্তু আলো দেখছে দেওয়াল কি? অমসৃণ। এবার ধরো টিউব লাইট থেকে আলো আসছে, একটা আলো এলো এইদিকে চলে গেল, আর একটা আলো এলো এইদিকে চলে গেল, আর একটা আলো এলো এইদিকে চলে গেল। বলো নিয়মিত না বিক্ষিপ্ত প্রতিফলন? আরে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা না? বুঝতে পারলো না? ক্লিয়ার হয়েছে?